স্টেনিং এর কথায় আমরা একটা টার্ম বলবো, সেটা হচ্ছে হেটারোপিকনোটিক। হেটারো মানে হচ্ছে ডিফারেন্সিয়ালি, পিকনোটিজম মানে হচ্ছে কালার্ড অর স্টেন। তাহলে কারা ডিফারেন্সিয়ালি কালার্ড হলো না? এখানে আমরা দু ধরনের ক্রোমোজোম দেখতে পাচ্ছি। একটা দেখতে পাচ্ছি অটোজোমস, 11 পেয়ার্স অফ অটোজোমস আছে অটোজোমস, আরেকটা হচ্ছে একটাই আছে এক্স ক্রোমোজোম। তো এই এক্স ক্রোমোজোম যখন সেল ডিভিশন স্টার্ট হয়, সাপোজ লেপ্টোটিন, এই সময় এক্স ক্রোমোজোমরা খুব ডার্কলি স্টেন্ড থাকে। এক্স ক্রোমোজোমের স্টেনটা খুব ডার্ক, সো ডার্কলি স্টেন্ড। যত সেল ডিভিশন প্রসিড করবে মানে এগোবে, লেপ্টোটিনের পরে জাইগোটিন, জাইগোটিনের থেকে প্যাকাইটিন, যত এগোবে তত এর স্টেনটা ডিক্রিজ করবে, এর স্টেন তত কমবে। যেহেতু এর স্টেন ডিক্রিজ করবে, তাই জন্য এক্স ক্রোমোজোমকে বলা হয় নেগেটিভলি হেটারোপিকনোটিক। কেন? প্রথমে ডার্ক, তারপরে কালার কমছে, তাই জন্য এর নাম নেগেটিভলি হেটারোপিকনোটিক। কিন্তু অটোজোম ঠিক অপোজিটলি বিহেভ করে। অটোজোম প্রথম দিকে সেল ডিভিশন যখন শুরু হয়, তখন অটোজোম খুব লাইট স্টেন থাকে। অটোজোমগুলো প্রত্যেকটা স্টেন খুব লাইট, কিন্তু যত সেল ডিভিশন প্রসিড করে বা এগোয়, তত অটোজোমের স্টেন ডার্ক হতে থাকে। তাই জন্য অটোজোমদের বলা হয় পজিটিভলি হেটারোপিকনোটিক। একটা কথা লোকের খুব ভুল হয়ে যায়, সেটা হচ্ছে যে আমরা যখন ক্যারেক্টার লিখতে যাই, তখন আমরা সবসময় বলছি প্রথম দিকে, সাপোজ লেপ্টোটিনের ক্যারেক্টার, আমরা তখন বলছি অটোজোম বিং পজিটিভলি হেটারোপিকনোটিক ইজ লাইকলি স্টেন্ড দ্যান এক্স ক্রোমোজোম। তার মানে বিং মানে কি, ও পরবর্তীকালে ওর স্টেন বাড়বে। আর এক্স ক্রোমোজোমের বেলায় লিখি আমরা এক্স ক্রোমোজোম বিং নেগেটিভলি হেটারোপিকনোটিক স্টিল ডার্কলি স্টেন দ্যান অটোজোম, কারণ এখন ডার্ক, পরবর্তীকালে ও লাইট হবে। এই পিকনোটিজমের উপর বেস করে আমরা কোনটা এক্স ক্রোমোজোম, কোনগুলো অটোজোম, এগুলোকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তো এই অ্যাসিটোসিন বা অ্যাসিটোকার্মিন স্টেনে আমরা কতক্ষণ রাখবো? আমরা রাখবো সাধারণভাবে 45 মিনিটস, 45 মিনিট রাখতে পারি। বেশি রাখলেও কোনো ক্ষতি হয় না, কিন্তু সব সময় আমাদের স্টেনটাকে ঢেকে রাখতে হবে, কারণ আদারওয়াইজ গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড ইভাপোরেট করে চলে যাবে। তো এই স্টেন করার পরে এবার আমরা কি করতে চাই? এবার আমরা স্লাইডটাকে প্রিপেয়ার করতে চাই। তো স্লাইড আমরা দুভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে যে স্লাইড প্রিপারেশনের সময় আমরা ইউজ করতে পারি 50% অ্যাসিটিক অ্যাসিড as the mounting medium, 50% অ্যাসিটিক অ্যাসিড, এটাকে ইউজ করব মাউন্টিং মিডিয়াম। মাউন্টিং মানে কি, শুনতে তো মাউন্ট করবো না, কিছুর মধ্যে রাখবো, তাকে আমরা বলি মাউন্টিং মিডিয়াম। বা আমরা 50% অ্যাসিটিক অ্যাসিডের জায়গায় আমরা ইউজ করতে পারি ল্যাক্টোঅ্যাসিটোঅরসিন, or আমরা ইউজ করতে পারি ল্যাক্টোঅ্যাসিটোকার্বিন। আবার বলি, যদি আমরা ল্যাক্টোঅ্যাসিটোসিন বা ল্যাক্টোঅ্যাসিটোকার্বিন এর কোনোটাতে মাউন্ট করতে চাই, তাহলেও কিন্তু আমাকে এই 50% অ্যাসিটিক অ্যাসিড দিয়ে পাস করাতে হবে, বা 50% অ্যাসিটিক অ্যাসিড দিয়ে নিয়ে যেতে হবে। এই ল্যাক্টোঅ্যাসিটোসিন বা ল্যাক্টোঅ্যাসিটোকার্বিনের কম্পোজিশন কি? এতে থাকে ল্যাকটিক অ্যাসিড, and স্টেন মানে আইদার সেটা অ্যাসিটোঅরসিন or acetocarbene in the ratio of 1:1, 50% lactic acid আর 50% acetosine stain বা acetocarbene stain। এই 50% অ্যাসিটিক অ্যাসিডের কম্পোজিশন একটু আগে স্টেনের জন্য বলেছি আমি, তাতে রয়েছে 50 ml গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড আর 50 ml ডিস্টিলড ওয়াটার। আমরা কি করে কাজটা করি একটুখানি থিওরিটিক্যালি কাম প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি।
সাপোজ আমার এই হাতটা হচ্ছে একটা ফিল্টার পেপার, আমরা ফিল্টার পেপারটাকে টেবিলের উপর রাখবো, যেখানটা রাখবো আমরা দেখে নেব যেন টেবিলে কোনো রকম ফুটো বা ডিপ্রেশন না থাকে, তাহলে স্লাইডটা ভেঙে যাবে। এবার ফিল্টার পেপারটা রাখলাম, ফিল্টার পেপারের উপর এটা আমার স্লাইড চিন্তা করে নিই, স্লাইডটাকে রাখলাম। স্লাইডটা গ্রিস ফ্রি হতে হবে, তেল তেলে স্লাইড হলে হয় না। এবার এর মধ্যে কয়েক ফোঁটা 50% অ্যাসিটিক অ্যাসিড দেবো মাঝখানে। দেওয়ার পরে অলরেডি ফলিকলস গুলো ছিল স্টেনে, ওখান থেকে কয়েকটা ফলিকলস আমরা নিডল দিয়ে কেটে তুলে নিয়ে এসে এর উপর রাখবো, এবং দুটো নিডল দিয়ে আমরা ফলিকলস গুলো একটু দূরে দূরে প্লেস করবো। যেহেতু এই স্টেনগুলো সব 50% অ্যাসিটিক অ্যাসিড সলিউবল ছিল, তাই যেই এখানে দেবো এরা স্টেনগুলো উঠতে শুরু করবে, পুরো জায়গাটা একটু রেড রেড হতে শুরু করবে। কাজেই এই সময়টা আমাদের খুব তাড়াতাড়ি করতে হয়, আমরা বলি 30 সেকেন্ডসের মধ্যে করতে হয়। তো এর দূরে দূরে সরিয়ে দিয়ে এর ওপর দিয়ে একটা কভার স্লিপ চাপা দেবো। কভার স্লিপ চাপা দেওয়ার পরে আমরা ফিল্টার পেপারটা এইভাবে ফোল্ড করে নেব, পুরো ফিল্টার পেপারটা ফোল্ড হয়ে গেল। এবার ফোল্ড হয়ে যাবার পরে আমরা কিন্তু বাইরে থেকে কিচ্ছু দেখতে পাচ্ছি না, খালি এই অ্যাসিটিক অ্যাসিডটা অ্যাবজর্ব করেছে বলে ফিল্টার পেপারের ওপর দিয়ে কতটা কভার স্লিপ আছে সেই জায়গাটাকে আমরা দেখতে পাই। তো আমরা এবার কি করছি, পুরো জিনিসটা টেবিলের উপর রেখে করছি, আমার হাতে কিন্তু কিছু নেই। এবার দুটো থামকে, বুড়ো আঙুলকে পাশাপাশি নিয়ে আসবো, আমরা অবশ্য করে উঠে দাঁড়াবো, বসে নয় কখনোই। দিয়ে এই বুড়ো আঙুল দুটো দিয়ে একবার বডি প্রেশার দেবো, জোরে একবার চাপ দেবো, একবারই চাপ দেবো, একবারের থেকে বেশিবার চাপ দেবো না। আঙুলটা কোনোভাবেই এমনি এমনি করে ঘোরাবো না। কেন? আমরা এখানে দেখতে চাইবো কাকে? ক্রোমোজোম। তো আগেই বললাম ক্রোমোজোম দেখতে গেলে আমাদের সব থেকে আগে দরকার হচ্ছে যে টেস্টিসের মেমব্রেন রাপচার করা, তারপরে হচ্ছে সেল মেমব্রেন, তারপর নিউক্লিয়ার মেমব্রেন, তারপরে ক্রোমোজোম দেখবো। তো এই দেখার প্রসেসটাকে আমরা বলি স্কোয়াশ করা। স্কোয়াশ মানে, বাংলাতে যদি স্কোয়াশকে ধরি তাহলে স্কোয়াশ মানে বেসিক্যালি থেতো করে ফেলা। তো আমরা পুরো জিনিসটাকে কি করছি? থেতো করছি। তো আমাদের যা বডি ওয়েট, সে যত রোগা হই বা মোটা হই, তাতে একবার প্রেশার ওইটুকু টেস্টিসের পক্ষে সাফিসিয়েন্ট প্রেশার। একের বেশিবার প্রেশার দিলে সমস্যা কি হবে? একবার যে ফলিকলস গুলো ফেটে গেছে, তার ক্রোমোজোম গুলো ছড়িয়েছে, তার উপর অন্য সেলের ক্রোমোজোম এসে বসে পড়বে, সেটা হতে পারে না। আর এইভাবে ঘুরিয়ে দিলে তো কথাই নেই, তাহলে সমস্ত ক্রোমোজোম গুলো এর মেটেরিয়াল, ওই সেলের মেটেরিয়াল, ওই সেলের মেটেরিয়াল সব মিলিয়ে সারা ফিল্টার মধ্যে ক্রোমোজোমটা ছুটোছুটি করবে। তার মানে অত অত ক্রোমোজোম হবে না, কার কতটা মেটেরিয়ালস আমরা বুঝতে পারবো না। কাজে সিঙ্গেল প্রেশার দেব। এবার প্রেশার দেওয়ার পরে আমরা একটা পেন্সিল নিই যার পেছনের দিকে রাবার লাগানো থাকে, যাকে আমরা বলি রাবার হেডেড পেন্সিল। এটা দিয়ে ফিল্টার পেপারটা ফোল্ড করা আছে, এই অবস্থায় আমরা এটার উপরে জেন্টল ট্যাপিং করবো, আস্তে আস্তে এরকম করে ট্যাপ করবো। এবার ট্যাপ করার পরে ফিল্টার পেপারটাকে খুলে নেব। খুলে নিলে এখন কিন্তু প্রথমে যখন দিয়েছিলাম তখন এই যদি আমার স্লাইড হয়ে থাকে, স্লাইডের ওপরে এরকম ধরনের 3টে ফলিকলস ছিল, এর ওপরে আরেকটা কথা, সবসময় স্কোয়ার কভার স্লিপ ইউজ করতে হবে। স্কোয়ার, সার্কেল দিয়ে হয় না, বেরিয়ে যায় একদিক থেকে। তো এই স্কোয়ার কভার স্লিপে প্রথমে 3টে ফলিকলস ছিল, কিন্তু যখন আমরা রাবারের পেন্সিল দিয়ে ট্যাপ করে নিলাম তখন কিন্তু আর ফলিকলস দেখতে পাবো না, তার জায়গায় পুরো জায়গায় এরকম আমরা স্মিয়ার দেখতে পাবো। এই স্মিয়ার যত ভালো হবে তত আমাদের মাইক্রোস্কোপের তলায় ক্রোমোজোম দেখাতে তত ইজি হবে। এখানে আবার এটাও বলি যে আমরা এটা স্মিয়ারটা দেখতে পেলাম মানে কাজ শেষ হয়ে গেল, তা কিন্তু না। তখন আমরা স্লাইড আর কভার স্লিপের জাংশনটা ঠিক এরকম এরকম করে যে কোনো নেল পলিশ দিয়ে সিল করে নেব। কাঁচটার মধ্যে স্লাইডের গ্লাস আর কভার স্লিপের গ্লাসের বর্ডারটাকে সিল করে নেব। সিল করার পরে এদের এমনি রাখবো, শুকিয়ে যাবে। আমরা কোনো সময় বাল্বের তলায় নিয়ে গিয়ে এদের শুকোবো না, কারণ তাতে কি হয়, এই ক্রোমোজোমগুলো পুড়ে যায় বা স্কর্চিং হয়ে যায়, সেটা আমরা চাই না। নেল পলিশ ইউজের বেলাও একটা কথা বলছি, যত সস্তা দামে নেল পলিশ হবে তত আমাদের কাজ করার সুবিধে, কারণ তারা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যত দামি নেল পলিশ হবে তাদের শুকোতে খুব অসুবিধে হয়। এইভাবে যদি আমরা স্লাইড প্রিপেয়ার করি তাহলে আমরা শুধুই 50% অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি। এই 50% অ্যাসিটিক অ্যাসিড নিয়ে যে স্লাইড তৈরি করি তাকে আমরা বলি টেম্পোরারি স্লাইড প্রিপারেশন। টেম্পোরারি। আর যদি আমরা পার্মানেন্ট করতে চাই, কিন্তু এই ক্ষেত্রে একটা কথা বলার আছে,
পার্মানেন্ট মানে এই গ্রাসহপারের ক্রোমোজোমের স্লাইড কোনোদিনই চিরকালের মতো পার্মানেন্ট হয় না। যেরকম আমার একটা কিডনি স্লাইডকে আমি পার্মানেন্ট মানে আজকে করি 10 বছর পরে দেখবো, কোনো অসুবিধা নেই, কিন্তু গ্রাসহপারের স্লাইডকে পার্মানেন্ট মানে সেটা 14-15 দিন মাত্র থাকে, তারপরে নষ্ট হয়ে যায়। তো যদিও আমরা যদি পার্মানেন্ট করতে চাই তাহলে স্টেপটা কি হবে না, ওই যে 50% অ্যাসিটিক অ্যাসিড দিয়েছিলাম তার মধ্যে ফলিকলস গুলো দেব। ফলিকলস দেওয়ার পরে ওর মধ্যেই 1 ফোঁটা বা 2 ফোঁটা দেব হচ্ছে ল্যাক্টো অ্যাসিডোঅরসিন বা ল্যাক্টো অ্যাসিডোকার্মিন। এই ল্যাক্টো অ্যাসিডোঅরসিন বা ল্যাক্টো অ্যাসিডোকার্মিনে এর কালার হচ্ছে রেড। এদের কালার, এদের কাজ কি, এরা দুটো কাজ করছে, একটা হচ্ছে মাউন্টিং মিডিয়াম আর একটা হচ্ছে রিস্টেন করছে, যদি স্টেন উঠে যায় তাকে রিস্টেন করে। এবার এই ল্যাক্টো অ্যাসিডোসিন বা ল্যাক্টো অ্যাসিডোকার্মিন দিয়ে সেই ফিল্টার পেপার চাপা দেব, থাম প্রেসার দেব, রাবার হেডেড পেন্সিল দিয়ে ট্যাপ করব এবং খুলে নিয়ে নেল পলিশ দিয়ে সিল করব, বাকি প্রসেসটা সেম। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যদি আগে অ্যাসিডোঅরসিন স্টেন দিয়েছিলাম তাহলে এখন আমরা ইউজ করতে পারি শুধুমাত্র ল্যাক্টো অ্যাসিডোঅরসিন। যদি আমরা আগে অ্যাসিডোকার্মিন দিয়ে স্টেন করে থাকি তাহলে শুধু ইউজ করতে পারি ল্যাক্টো অ্যাসিডোকার্মিন। তো এখন আগের বার অরসিন পরের বার কার্মিন বা আগের বার কার্মিন পরের বার অরসিন করতে পারবো না, কিন্তু 50% অ্যাসিটিক অ্যাসিডের সুবিধা কি, আমরা সেটা অ্যাসিডোঅরসিন দিয়ে স্টেন করি বা অ্যাসিডোকার্মিন দিয়ে স্টেন করি, আমরা যে কোনো কাউকে মাউন্ট করতে পারি উইথ দ্য 50% অ্যাসিটিক অ্যাসিড। নাও আমরা এবার যাওয়ার চেষ্টা করব, আমরা যখন মাইক্রোস্কোপের তলায় দেখব তখন আমরা অ্যাকচুয়ালি কি দেখতে পাই বা কেমন করে দেখতে পাই। মাইক্রোস্কোপ মানে আমরা ইউজ করব কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো কম্পাউন্ড মাইক্রোস্কোপে যেখান দিয়ে আমরা দেখি এই ওপরের দিকে যে লম্বা যে জায়গা যেটা দিয়ে আমরা দেখি তাকে বলি আমরা হচ্ছে আইপিস। আইপিস কিন্তু প্রত্যেকটা মাইক্রোস্কোপের ক্ষেত্রে ফিক্স, একে আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু তলার দিকে এরকম লম্বা যাকে আমরা বলি মাইক্রোস্কোপের নোজ, এই নোজের মধ্যে আমাদের একটার বেশি লেন্স লাগানো থাকে যাকে আমরা বলি হচ্ছে অবজেক্টিভ। এই অবজেক্টিভে নানা রকম লেন্সের পাওয়ার দেয়া থাকে। সাধারণভাবে আমরা যাদের পাই একটা হচ্ছে 10x, x মানে হচ্ছে 10 টাইমস, x মানে টাইমস, ম্যাগনিফিকেশন পাওয়ার, ছোট জিনিসকে বড় করে দেখার ক্ষমতা। তার মানে 10x কি করছে, কোনো অবজেক্টকে 10 গুণ বড় করে দেখাচ্ছে। আর অন্যটাতে সাধারণভাবে আমরা পাই হচ্ছে 45x। এখানে বলি 45x না পেয়ে আমরা 40x বা 30xও পেতে পারি। এরা কত গুণ বড় করে দেখাচ্ছে, এরা 45 টাইমস বড় করে দেখাচ্ছে। যদি 30x হয়ে থাকে তাহলে 30 টাইমস বড় করে দেখাচ্ছে। প্রথমে আগে আমাদের যেটা করতে হয় তাকে আমরা বলি ফিল্ড সিলেকশন। ফিল্ড সিলেকশন তার মানে কোন জায়গাটা ঠিক আমরা দেখব, ও যে ক্রোমোজোম দেখবার জন্য একটা স্লাইডের বা কভার স্লিপের পুরো এরিয়ায় কিন্তু ক্রোমোজোম প্রপারলি দেখতে আমরা পাই না, কারণ কোনো জায়গায় হয়তো ফলিকলস ভালো করে ফেটেছে, কোনো জায়গায় ফলিকলস ফাটেনি, এরকম। এই রাবার হেডেড পেন্সিল দিয়ে যখন ট্যাপ করেছিলাম তখন যে জায়গাগুলো আনইভেন ছিল তারা ইভেন হয়ে যায়। রাবার হেডেড পেন্সিল ডাইরেক্টলি হার্ড পেন্সিল দিয়ে করলে কিন্তু ওরা একদম থেতো হয়ে নষ্ট হয়ে যাবে। এই ফিল্ড সিলেকশনের সময় আমরা এখানে নিচের দিকে অবজেক্টিভে রাখবো হচ্ছে 10x বা যাকে আমরা বলি হচ্ছে লো পাওয়ার, একে আমরা বলি লো পাওয়ার। আর আইপিস তো আনচেঞ্জেবল উপরে রয়েছে, তাহলে আইপিসে সাধারণভাবে আমরা দেখতে পাই এখানেও থাকে 10x। তাহলে এটা কত গুণ বড় করে দেখাবে, নিচেরটা 10 টাইমস উপরেরটা 10 টাইমস, 10 × 10, তার মানে আমরা ম্যাগনিফিকেশন পাবো হচ্ছে 100 টাইমস ম্যাগনিফিকেশন। 10x এর সঙ্গে 10x দিলে এই 100 টাইম ম্যাগনিফিকেশন যখন আমরা পাবো তখন আমরা অ্যাকচুয়ালি কি দেখতে পাই ফিল্ডের মধ্যে। আমরা একটা সার্কুলার এরিয়া দেখবো। মাইক্রোস্কোপে কখনোই সার্কেল ছাড়া অন্য কিছু দেখতে পেতে পারি না। একটা সার্কুলার এরিয়া পেলাম, এই সার্কুলার এরিয়া নানা রকম জিনিস থাকতে পারে। আমাদের এরকম থাকতে পারে কিছু লম্বা লম্বা সুতো 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 জিনিস, এরা কেউ না, এরা হচ্ছে অ্যাকচুয়ালি স্পার্ম ফাইবার, এদের দিয়ে আমাদের কোনো কাজ হবে না। নেক্সট আমরা দেখতে পারি এরকম এরকম ডিপ্রেশনের মতো, তার মধ্যে যেন কি যেন আছে, তো এদের দিয়েও আমাদের কোনো কাজ হবে না। এরা হচ্ছে আনস্কোয়াশড ফলিকলস, ফলিকলসের যে জায়গাগুলো স্কোয়াশড হয়নি। এবার আমরা কি দেখতে পাই, দেখতে পাই কোনো জায়গায় খুব ছোট 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 এরকম ডটের মতো
আছে। এখানেও কিন্তু আমরা কিছু পাবো না, কারণ এইগুলো বেসিক্যালি হচ্ছে খুব আর্লি স্টেজ, মানে লেপ্টোটিন ইত্যাদি বা যেগুলোকে আমরা আদৌ স্কোয়াশ করতে পারিনি সেরকম কিছু জায়গা। এবার আমরা কোনো না কোনো জায়গা দেখবো যেন একটু বড় বড়, তার মধ্যে কিছু কিছু আছে এরকম একটা ফিলিংস, এরকম বড় তার মধ্যে কিছু আছে এরকম একটা ফিলিংস, খুব হালকা হালকা, খুব যে প্রমিনেন্টলি দেখবো সেরকম কিন্তু না। তো এই জায়গাটা হচ্ছে আসলে আমার দরকার, আমি যে জায়গাটাকে আমি পরবর্তীকালে ভালো করে চেক করব এবং যেখান থেকে আমি স্টেজ দেখতে পাবো। তো আমি এবার কি করব, আমি স্লাইডটাকে আস্তে আস্তে করে নাড়াবো। স্লাইড নাড়ানোর ব্যাপারেও একটা কথা সকলকে বলি, স্লাইডকে যদি আমি বাঁ দিকে ঠেলি তাহলে ছবি ডান দিকে যায়, যদি ডান দিকে ঠেলি তাহলে ছবি বাঁ দিকে যায়, ওপরে ঠেললে ছবি নিচে নামে, নিচে ঠেললে ছবি ওপরে যায়। তো এরকম করে এই জায়গাটাকে ঠেলে 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 এদের সব বার করে নিয়ে এসে এই জায়গাটাকে একদম সেন্টারের জায়গায় নিয়ে চলে আসবো, এদের একদম সেন্টারে আস্তে আস্তে করে ঠেলে ঠেলে নিয়ে আসবো, এদের আর তখন এখানে দেখা যাবে না, এই সেন্টারে নিয়ে আসবো। এবার যখন সেন্টারে নিয়ে আসবো হয়তো বাইরের দিকে আরো কিছু কিছু পাচ্ছি, সেটা নিয়ে আমাদের বদলেশন নেই। এবার আমরা কি করব, এবার মাইক্রোস্কোপে দুটো স্ক্রু থাকে, একটা ছোট্ট মতো স্ক্রু তার নাম হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, আর একটা এরকম বড় মতো স্ক্রু থাকে যার নাম হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। এই কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটাকে নিজের দিকে ঘোরাবো, আমার দিকে ঘোরাবো, ঘোরালে দেখবো এই অবজেক্টিভটা ওপরের দিকে উঠে যাচ্ছে। এবার অবজেক্টিভটা যখন উপরের দিকে উঠে যাবে তখন আমরা এই 45x-টাকে ওই সোজা অবজেক্টিভে যেখানে ছিল 10x যেখানে ছিল সেখানে প্লেস করব, কারণ লাইট সবসময় লিনিয়ার ডিরেকশনে যেতে পারে, তাই স্ট্রেট ওয়েতে যায়, কাজেই এরকম ব্যাকা করে কোনো লাইট যায় না, লাইট সবসময় সোজা রাস্তা দিয়ে যায়। তাহলে এটাকে এবার 45x-টাকে আমরা এখানে নিয়ে চলে আসলাম, এখানে নিয়ে আসলাম 45x কে, তো অবভিয়াসলি আমার 10x-টা এখন সরে গেল, 10x-টা আমরা সরে গেল এখন। কিন্তু একটা মাথায় রাখতে হবে, কোর্সটাকে নিজের দিকে ঘোরাতে হবে, কারণ 45x এর লেন্সের সাইজ 10x এর লেন্সের সাইজের থেকে একটু বড় হবে। যদি আমি ওই অবস্থায় রেখে এটা ঘুরিয়ে দিতাম তাহলে এটা কভার স্লিপ ভেঙে দিত, স্লাইড ভেঙে দিত। তো আমি সেই জন্য এটাকে নিজের দিকে তুললাম, ওপরে উঠে ঘোরালাম, যখন স্ট্রেট লাইনে চলে গেল দেখো মাইক্রোস্কোপে একটা খুট করে আওয়াজও হয়, তখন আস্তে 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 এবার কোর্সটাকে উল্টো দিকে ঘোরাবো, মানে অন্য লোকের দিকে যখন ঘোরাবো এবং চোখটা লাগিয়ে রাখবো মাইক্রোস্কোপে, দেখবো একটা সময় আমরা এই তলার জায়গাটাকে পরিষ্কার দেখতে পাচ্ছি। পরিষ্কার দেখতে গিয়ে হয়তো অল্প একটু হেজি হলো, তখন আমরা সেখানে এই ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটাকে অ্যাডজাস্ট করব, আগে থেকে ফাইনকে নাড়াতে হয় না। তো এই অবস্থায় আমরা যখন 45x এ যাব তখন কিন্তু আর এতগুলোকে দেখতে পাচ্ছি না, কারণ 45x কি করলো ভেবে দেখো সকলে, 45x 45 হচ্ছে অবজেক্টিভ আর উপরে ছিল আইপিএস এর 10x, তাহলে 45 × 10 কত টাইম ম্যাগনিফিকেশন করে দিল, 450 টাইমস ম্যাগনিফিকেশন করলো। এবার বলে রাখি আরেকটা কথা, এই 450 টাইম ম্যাগনিফিকেশন করলেও আমরা যে সাইজের মাইক্রোস্কোপের তলায় দেখব তাদের দেখতেও কিন্তু আমাদের বেশ বেশ অসুবিধা হয় প্রথম দিকে, এবং পরের দিকেও খুব কেয়ারফুলি দেখতে হয়। কাজেই আমাদের বুঝতে হবে অ্যাকচুয়ালি জিনিসগুলো কতটা ছোট, 450 গুণ বড় করেও ছোট্ট ছোট্ট সাইজে আমরা দেখতে পাবো। তো এবার চলে যাই আমরা কি দেখতে পেতে পারি। আমি আগের ক্লাসে বলেছিলাম যে লেপটোটিনকে আমরা পছন্দ করি না, লেপটোটিনকে অ্যাকচুয়ালি আমরা যদি মাইক্রোস্কোপের তলায় দেখি তাহলে এরকম একটা জাস্ট গোল, তার মধ্যে একটা ডট আছে। অ্যাকচুয়ালি লেপটোটিনে কি আছে, লেপটোটিনে এই একটা এটা আছে একটা নিউক্লিয়ার মেমব্রেন, আমরা পরিষ্কার নিউক্লিয়ার মেমব্রেন দেখতে পাই, এবং নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে আমরা দেখতে পাই একটা বড় নিউক্লিওলাস থাকে, বেশ বড় নিউক্লিওলাস, এবং ক্রোমোজোমগুলো অ্যাকচুয়ালি খুব পেঁচিয়ে 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 থাকে, পেঁচিয়ে পেঁচিয়ে একদম টোটালি পেঁচিয়ে, কোনো ক্রোমোজোমকে আমরা আলাদা করতে পারি না। এখানে কতগুলো ক্রোমোজোম আছে, এখানে 11 পেয়ার্স অফ অটোজোমস আছে আর একটা এক্স ক্রোমোজোম আছে, সো টোটাল 23টা ক্রোমোজোম থাকার কথা ইন দ্য লেপটোটিন। লেপটোটিনে যদি থিওরিটিক্যালি বলি তাহলে বলবো একটা ক্রোমোজোম এর মধ্যে অন্যদের তুলনায় ডার্ক,
যেটা ডার্ক সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম, কারণ এক্স ক্রোমোজোম কি, এক্স ক্রোমোজোম অ্যাকচুয়ালি তার স্টেট কমবে, নেগেটিভলি হেটারোপিগনোটিক, তাই লেপ্টোপ্রিনের সময় এরা হচ্ছে ডার্ক। কিন্তু আমরা যখন মাইক্রোস্কোপে দেখি এত কিছু আমরা সত্যি দেখতে পাই না, আমরা এরকম একটা জিনিস আমাদের কিছু আছে এরকম দেখতে পাই। তো এই যে অবস্থাটাতে কেন ক্রোমোজোম দেখতে পাই না? না, ক্রোমোজোমের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে যত সেল ডিভিশন প্রসিড করে তত ক্রোমোজোম ডিহাইড্রেট করে, যত ডিহাইড্রেট করবে আমরা তত ক্রোমোজোমকে পরিষ্কার দেখতে পাবো। তো লেপ্টোটিনের ক্রোমোজোমে ডিহাইড্রেশন খুব একটা থাকে না, তাই জন্য আমরা লেপ্টোটিনকে পরিষ্কার করে দেখতে পাই না। নেক্সট চলে যাই জাইগোটিনে। জাইগোটিনে এই স্ট্রাকচারটা একটু বড় হয়, এরকম বেশ প্রমিনেন্টলি দেখায়, কিন্তু তারও এরকম ভেতরটাকে কিছু খুব একটা বুঝি না। আমরা যদি অ্যাকচুয়ালি চিন্তা করতে চাই তাহলে জাইগোটিনে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাসও থাকে, এবং ক্রোমোজোমগুলো আগের তুলনায় অনেকটাই থিওরিটিক্যালি বলতে পারি আমরা ক্রোমোজোমগুলো অনেকটা পরিষ্কার হয়। এবং জাইগোটিনে পেয়ারিং অফ দ্য হোমোলোগাস ক্রোমোজোম থাকে। কটা ক্রোমোজোম পাবো? 11 পেয়ারের জন্য 11টা, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এঁকেছি, 7 নম্বর আঁকলাম, 8 9 10 11 আর একটা এক্স ক্রোমোজোম আছে, এক্স ক্রোমোজোম এখনো ডার্ক। তো কটা ক্রোমোজোম স্ট্রাকচার পাওয়ার কথা? এখানে পাওয়ার কথা 12টা ক্রোমোজোম স্ট্রাকচার, 11 পেয়ারের জন্য 11টা, আর একটা একটু ডার্ক মতো সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম। এটা আমরা থিওরিটিক্যালি পেতে পারি, কিন্তু আমরা যে মাইক্রোস্কোপ দেখি সেই মাইক্রোস্কোপে এত পরিষ্কার বোঝা যায় না। এটাকে আমরা বলছি জাইগোটিন। দিস আর দ্য প্রোফেজ 1। লেপ্টোটিন জাইগোটিনের পরে যে ফেজটা আসবে তাকে আমরা বলবো হচ্ছে প্যাকাইটিন থেকে আমরা শো করতে পারি। প্যাকাইটিন নাম হয়েছে কেন আমি বলেছিলাম, ক্রোমোজোমগুলো ওয়াই শেপের এবং ক্রোমোজোমগুলো বিডেড অ্যাপিয়ারেন্স। বিট কেন হচ্ছে না, যেখানে কায়াজমা বা ক্রসিং ওভার হচ্ছে, একটা চিন্তা করে দেখি, এটা যদি আমার কায়াজমার জায়গা হয় তাহলে যেখানে আমার দুটো আঙুল টাচ করেছে সেই জায়গাটা বাকি আঙুলের তুলনায় মোটা, তাহলে এই জায়গাটাকে বিট মনে হবে আর বাকি জায়গাগুলোকে পরিষ্কার দেখাবে, মানে পাতলা দেখাবে। তো প্যাকাইটিন যদি আমরা ড্র করতে যাই, আমরা প্যাকাইটিনে আমরা অনেক সময় দেখি নিউক্লিয়ার মেমব্রেন আছে, আবার অনেক সময় দেখি যে নিউক্লিয়ার মেমব্রেনগুলো ঠিক খুব পরিষ্কার না, কোনো জায়গায় আছে কোনো জায়গায় নেই, এরকম অ্যাপিয়ারেন্সটা আমরা দেখতে পাই। আমরা নিউক্লিওলাস দেখতে পেতেও পারি, নাও দেখতে পেতে পারি। প্যাকাইটিনের বেলায় আমরা এরকম ওয়াই শেপেড ক্রোমোজোমদের দেখি। ওয়াই ক্রোমোজোম অ্যাপিয়ার্স লাইক দ্যাট অফ দ্য ওয়াই। সব ওয়াইদের মুখ যে একদিকে থাকবে তা কিন্তু না, ওয়াই শেপেড ক্রোমোজোম দেখতে পাই, কোনোটার ওয়াই এর মুখ এদিকে, কোনোটার ওয়াই এর মুখ ওদিকে, এরকম বিভিন্ন জায়গা দিয়ে আমরা অনেক ওয়াই শেপেড ক্রোমোজোম দেখি। কটা ওয়াই শেপেড ক্রোমোজোম দেখবো না, 12টা দেখবো। কেন 12টা দেখবো? 11 পেয়ার্স অফ অটোজোমের জন্য 11টা ওয়াই দেখবো, আর এক্স ক্রোমোজোমের জন্য একটা ওয়াই দেখবো। তাহলে এখানে এঁকেছি কত, 1 2 3 4, বাকিগুলো এঁকে ফেলি, 5 6 7 8 9 10 11 12। এবং আঁকা যখন কমপ্লিট হলো দেখো যে এটার মধ্যে যেন সবাই হেজি হয়ে গেল, কেন কি একটার উপর আরেকটা বসে থাকে, এবং এরা শুধু ওয়াই থাকে তা না, এদের প্রত্যেকের কাছে এরকম বিডেড স্ট্রাকচার থাকে। ক্রোমোজোমের মধ্যে আমরা বিড দেখতে পাই। সো ওয়াই অ্যান্ড বিডেড শেপেড ক্যারেক্টারিস্টিক্স ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফর দ্যাট অফ দ্য প্যাকাইটিন। কিন্তু এই প্যাকাইটিনের সময়ও আমরা দেখতে পাবো এক্স ক্রোমোজোম অন্যদের থেকে ডার্ক। যে কোনো একটাকে আমরা এক্স ধরে নিই, সাপোজ দিস ইজ দ্য এক্স ক্রোমোজোম, এই এক্স ক্রোমোজোম অন্যদের থেকে ডার্ক, আর বাকিরা হচ্ছে সবাই অটোজোম। তাহলে এই অবস্থাটাকে আমরা যদি দেখতে পাই, এটা সবসময় ক্লিয়ার হয় না, অনেক সময় ডিহাইড্রেশন শুরু হয়ে যায় বলে কোনো প্যাকাইটিন ক্লিয়ার, কোনো প্যাকাইটিন ক্লিয়ার না। প্যাকাইটিনকে তাই আমরা দেখাতেও পারি আবার নাও দেখাতে পারি, এরাও কিন্তু সব প্রোফেজ 1 এর পার্ট।
প্যাকাইটিনের পরে আসবো আমরা হচ্ছে ডিপ্লোটিন দেখতে। ডিপ্লোটিন থেকে আমরা পছন্দ করছি দেখানোর জন্য। তো এই ডিপ্লোটিন থেকে আমরা ক্রোমোজোমরা পরিষ্কার দেখতে পাবো। এই প্রসঙ্গে এখানে আরেকটা জিনিস বলি, আমরা ধরে নাও লেপ্টোটিন, তাহলে আমাকে কি বলতে হয় লেখার সময় বলতে হয় পার্ট অফ স্কোয়াশ প্রিপারেশন of Gesonula punctifrons bracketed testes showing, আমি আবার বলছি সে লেপ্টোটিন showing leptotin stage লেপ্টোটিনের জায়গায় যদি জাইগোটিন হতো তাহলে বলতাম জাইগোটিন, ডিপ্লোটিন হলে ডিপ্লোটিন, প্যাকাইটিন হলে প্যাকাইটিন। লেপ্টোটিন স্টেজ অফ প্রোফেজ 1 of meiotic division 1 ব্র্যাকেটে বলবো ম্যাগনিফিকেশন কত দেখাচ্ছি 10 into 45 তো এই পর্যন্ত যা বললাম, তাহলে লেপ্টোটিন, জাইগোটিন আর প্যাকাইটিন এই তিনটেকে আমরা অ্যাকচুয়ালি বলছি আর্লি স্টেজ। আমরা খুব একটা প্রেফার কিন্তু করি না। যদি এখানে জাইগোটিন দেখাতাম তাহলে জাইগোটিন স্টেজ কখন দেখাবো, তাহলে এর কথা জানছি কেন না। এমন অনেক সময় হয় যে আমরা স্লাইডে যখন প্রিপেয়ার করলাম গ্রাসহপারটার এজ খুব কম, তো সারা স্লাইড খুঁজে দেখলাম যে আমার শুধু লেপ্টোটিন, জাইগোটিন আর প্যাকাইটিনই আছে। তখন আমরা লেপ্টোটিন, জাইগোটিন বা প্যাকাইটিনকে দেখাবো। এখানে আমরা যেমন বলছি লেপ্টোটিন স্টেজ, জাইগোটিন হলে লিখতাম জাইগোটিন স্টেজ, বাকি সবটা এক থাকতো। প্যাকাইটিন হলে আমরা বলতাম প্যাকাইটিন স্টেজ, বাকি সবটা এক থাকতো। তো এরপর থেকে তার মানে আমরা কোথা থেকে আমরা দেখাতে পারি বা আমরা পছন্দ করব হচ্ছে ডিপ্লোটিন স্টেজ থেকে। ডিপ্লোটিন স্টেজ, এই ডিপ্লোটিন স্টেজে আমরা কিন্তু পরিষ্কার 12টা ক্রোমোজোম দেখতে পাবো। ক্রোমোজোমদের প্রত্যেকের স্ট্রাকচারও আমরা দেখতে পাবো। এই সময় আমরা ক্রোমোজোম হিসেবে দেখতে পারি রড, রিং, আলফা, ডায়মন্ড, ক্রস, sickle shaped, as well as we can find little bit structure, যে স্ট্রাকচারটাকে আমরা বলবো যে প্যাঁচানো বা থ্রেড লাইক স্ট্রাকচার, হেলিক্যাল স্ট্রাকচার আমরা দেখতে পেতে পারি। এই যখন এটা দেখবো, এই হেলিক্যাল স্ট্রাকচারটা নয় কিন্তু এই সিকেল শেপের স্ট্রাকচারটা সবসময় এক্স ক্রোমোজোম হবে এবং সিকেল শেপের স্ট্রাকচারটা খুব ডার্ক স্টেন্ড হবে। এখানেও ওই একই গল্প, কারণ নেগেটিভলি হেটারোপিগনোটিক, এখনো এক্স ক্রোমোজোম স্টিল ডার্কার দ্যান দ্যাট অফ দ্য অটোজোমস। নাও এদের কিরকম দেখবো, 12টা প্রমিনেন্ট স্ট্রাকচার দেখতে পাই। তো আমরা এরকম হতে পারে এই রড, রিং। আচ্ছা, এরা কিন্তু একটা নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে ছিল, যদিও মেমব্রেনটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, কাজেই এদের মনে করতে হবে একটা সার্কুলার জায়গার মধ্যে আছে। রড, রিং, alpha, diamond, this type of helix or that type of helix. So we can see cross, sickle shaped structure, 1 2 3 4 5 6 7 8. We can get another rod, round 9 10 11, and we can get the structure like this. This is the sickle shaped structure, this is dark, and this is the X chromosome. এখানে আমাদের 12টা স্ট্রাকচার দেখার কথা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12।
আমরা 12-র জায়গায় আমরা 9 পর্যন্ত হলে দেখাতে পারি। থ্যাংক ইউ।